রাষ্ট্রপতি যিনি চুপ্পু, তার তো এই দেশে থাকার বা এই দেশে এই মুহূর্তে রাষ্ট্রপতি থাকার কোনো এখতিয়ারই নেই। ওই দলের মধ্যে যদি আমি অনেক বড় ড্রিম দেখতে পারতাম তাহলে আমি সদস্য হিসেবেও যেতাম। আওয়ামী লীগের যে এখানে বিশাল সমর্থক গোষ্ঠী আছে, এরা যদি ভবিষ্যতে আওয়ামী লীগকে সামহাও ফেরত নিয়ে আসে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ট্র্যাজেডি হবে। নিশ্চয়ই বিএনপিরও এখানে হক আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও হক আছে। তারাও তো জুলাইকে কিছুটা ভাগ করে নিতে পারে, যে জুলাই তো আমারও, আমি একটু কাজ করি। কেন আসলে আলাদা করে এখানে আমি পদ পাইনি বা এই কথাগুলো আসছে সেগুলো আমি জানি না। আওয়ামী লীগের বিচারে যদি প্রপার অগ্রগতি দেখতে না পারি, তাহলে তো আমাদের জন্য নির্বাচন এর মধ্য দিয়ে যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ হওয়া সম্ভব এই দেশের, এটা আসলে জনগণও ভরসাটা পাবে না। আগস্টের পরপর এখানে কিন্তু সবারই একটা কমন কথা ছিল যে দেশটাকে আসলে সংস্কার করতে হবে। আমি চাই না যে এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বড় ধরনের কোনো বোঝাপড়ার ঘাটতি হোক। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ এসেছি সমন্বয়ক উমামা ফাতেমার কাছে। ওনার কাছে জানবো যে বর্তমান পরিস্থিতি, যে বাংলাদেশের যে অবস্থানটা, আসলে ওনারা তো যুদ্ধ জয় করেছেনই, বাংলাদেশের জন্য দ্বিতীয় যুদ্ধ করেছেন, ওনারা যুদ্ধটা জয় করেছেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের অনেক কিছু ওনারা পরিবর্তন করতে পেরেছেন বলে আমরা মনে করছি এবং আমরা দেখেছিও। এখন আমরা ওনার মূল্যবান কিছু কথা জানবো। আমরা আসলে এই দেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আমরা কিছু জানবো। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কি বিলুপ্ত হয়ে গেছে কি? এখন বিভিন্ন জেলা উপজেলায় যে কমিটিগুলো, ইউনিভার্সিটির যে কমিটিগুলো, তাদের কনসার্ন ছাড়া যদি এখানে আমরা প্ল্যাটফর্ম বিলুপ্তির কোনো ধরনের ঘোষণা হয়, তাহলে দেখা যাবে তাদের একটা বড় ধরনের একটা নিরাপত্তার সংকট তৈরি হবে। তো স্বাভাবিকভাবেই সকলের মতামতের ভিত্তিতেই আমরা প্ল্যাটফর্ম নিয়ে সিদ্ধান্ত নিব। এটাই যে আমাদের এই মুহূর্তের সিদ্ধান্ত। তাহলে আমরা যদি দ্বিতীয় প্রশ্নে যদি আমরা যাই, যেটা যে আমরা তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেমন কর্মসূচি দেখছি না, আর সব লক্ষ্য কি পূরণ হয়ে গেছে নাকি? না, এমন না। আমাদের জুলাই অভ্যুত্থান বিষয়ক যে সেলটি আছে, তাদের সাথে যেহেতু আহতদের একটা যোগাযোগ আছে, তারপর বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে ওয়ারিয়র্স অফ জুলাই নামে আহতদের একটি সংগঠনের অ্যাফিলিয়েশন আছে এবং তারাও কিন্তু রিসেন্টলি ইফতার মাহফিল করেছে এবং জুলাই নিয়ে কিন্তু আপনার রচনা প্রতিযোগিতা হয়েছিল, সে প্রতিযোগিতার গিফট ডিস্ট্রিবিউশন হয়েছে। মানে যে কাজগুলো যেহেতু নতুন দল তৈরি হয়েছিল এনসিপি গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তো অনেকগুলো বিষয় কিন্তু দেখা গেছে অনেকগুলো কাজ ঝুলেছিল দল তৈরি করার কারণে। পরবর্তীতে মার্চ মাসে যেহেতু রোজা শুরু হয়ে গেছে, তার পরদিন থেকেই রোজাকে কেন্দ্র করে আমরা দেখা যাচ্ছে যে এখানে ইফতার কর্মসূচি সেগুলো এখানে করা হয়েছে। আবার জুলাই অভ্যুত্থানের যে বিষয়ক সেলটির যে বিভিন্ন কাজগুলো ছিল সেগুলো তারা সম্পাদন করছে। আবার আমরা যেহেতু আমাদের নির্বাহী কমিটি এবং আহ্বায়ক কমিটির একটা বড় অংশ দল বা ছাত্র সংগঠনে চলে গেছে, তো স্বাভাবিকভাবে আমাদের নতুন করে কাজ ডিস্ট্রিবিউট করা, সকলের একত্রিত হয়ে কাজে নেমে পড়া, বোঝাপড়াগুলো ক্লিয়ার করা, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে পড়ছে। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা প্ল্যাটফর্মটার তো আসলে বহুমুখী কাজ। আগে যেটা একদমই দেখা যেত যে আমরা একদম পলিটিক্যাল ডায়ালগ বা এই বিষয়গুলোর উপর ফোকাস করতাম, এখন আমরা অনেক বেশি ফোকাস করতে যাচ্ছি বিচারের প্রসঙ্গে, আমাদের আহতদের যে পুনর্বাসনের প্রসঙ্গে এবং আমাদের যে প্রতিশ্রুতিগুলো আমরা 9 দফার মধ্যে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো পালন করার জন্য। আবার সরকারের পক্ষ থেকে তো প্রচুর সংস্কার কমিশন হয়েছে, সেখানে আমাদের আসলে কী ধরনের ইনপুট দেওয়া সম্ভব। একই সাথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রসঙ্গটা কিন্তু একদমই আনএনসার্ড রয়ে গেছে। এটা নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা বড় ধরনের এখতিয়ার আছে কাজ করার। তো এই অনেক প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত আনএনসার্ড। আমরা চাই সকলকে নিয়ে এখানে কাজ করতে। একই সাথে জুলাই অভ্যুত্থানে আপনারা জানেন যে প্রাইভেটের যে একটা বড় অবদান, নারীদের যে একটা বড় অবদান, এই দুইটা গ্রুপ কিন্তু বলা যায় কিছুটা প্রান্তিক হয়ে পড়েছে। তো এইদের নিয়েও কাজ করার একটা আমাদের আকাঙ্ক্ষা আছে এবং আমরা নিজেদের মধ্যে ডিসকাশনটা চাচ্ছি। দায়িত্ব ডিস্ট্রিবিউট হওয়ার সাথে সাথে আমরা কাজে নেমে পড়বো, এটাই আমাদের সিদ্ধান্ত। তার মানে দলটিকে আরও বেশি বাড়ানোর চিন্তা ভাবনা করছেন? আমরা প্ল্যাটফর্মটি, যেহেতু এটা জুলাইয়ের একটা প্ল্যাটফর্ম, স্বাভাবিকভাবে এই প্ল্যাটফর্মের অনেক বড় কাজ করার একটা পরিসর আছে, তার একটা বড় ধরনের অ্যাকসেপ্টেবিলিটি আছে। তো এই অ্যাকসেপ্টেবিলিটি আমরা যাতে ভালো কাজে লাগাতে পারি, সেটার জন্য তো অবশ্যই আমাদের প্ল্যান পরিকল্পনা করতে হবে। কিন্তু আমরা যেহেতু সবসময় বলেছি এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু অভ্যুত্থানের সাথে তো অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন আসলে জুড়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই প্ল্যাটফর্মটি আমাদের সোশ্যাল রিফর্মেশন, পলিটিক্যাল রিফর্মেশনের ক্ষেত্রে কী ধরনের রোল প্লে করতে পারে, এগুলো অবশ্যই আমাদের এখতিয়ারের মধ্যে থাকবে। যেমন কিছুদিন আগে আপনারা শুনেছেন যে নাহিদ ইসলাম বলেছিলেন যে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্তিত্ব থাকার আর যৌক্তিকতা নেই, তাহলে কি রাজনৈতিক দল করার জন্যই পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঠে নামানো হয়েছিল কিনা? না, এমনটা তো ওই সময় কেউই ভাবেনি যে রাজনৈতিক দল হবে বা কেউ সামনে পলিটিক্স করবে। আমি যেমনটা বলেছি যে আমি নিজেও হচ্ছে তখন প্রিপারেশন নিচ্ছিলাম বাইরে যাওয়ার। তো এর মধ্যে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, আমি যেহেতু ছাত্র ফেডারেশন সদস্য ছিলাম, ছাত্র ফেডারেশনকে ফুল ফ্লেজলি মাঠে নামানোর জন্যই কিন্তু ওই সময় আমরা এফোর্টটা দিয়েছিলাম। তো কিন্তু যেটা হয় আর কি, ডেস্টিনি বলি বা যাই বলি, একটা ঐতিহাসিক দায়িত্বের কারণে কিন্তু আমরা সবাই একটা দিকে ধাবিত হচ্ছি। তো জনগণের মধ্যে কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময়ে এমনিতেই যেহেতু আওয়ামী লীগ পুরোপুরি ফিল্ড থেকে নাই হয়ে গেছে, আওয়ামী লীগের যে এখানে বিশাল সমর্থক গোষ্ঠী আছে, এরা যদি ভবিষ্যতে আওয়ামী লীগকে সামহাও ফেরত নিয়ে আসে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ট্র্যাজেডি হবে। তো স্বাভাবিকভাবে এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এখানে শক্তিশালী হওয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্ররা যারা হচ্ছে আপনার আন্দোলন করেছে, তাদের মধ্যে থেকেও যদি এখানে পলিটিক্যাল অ্যাসপাইরেশন নিয়ে একটা গ্রুপ বের হয়ে আসে, এটাকে অবশ্যই এখানে সমর্থনযোগ্য, এবং জনগণ তো সমর্থন দিয়েছে, জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আপনারাই যদি এখানে বলতে থাকেন যে এটা শুধুমাত্র প্ল্যাটফর্ম থেকে একটা দল বের হওয়ার জন্য প্ল্যাটফর্মটি হয়েছিল কিনা, তাহলে আমি এই বিষয়ে সম্পূর্ণ দ্বিমত করব। কারণ প্ল্যাটফর্মটা আসলে অনেক বড় আকাঙ্ক্ষা থেকে অনেক বড় একটা পাটাতন তৈরি করেছে। রাজনৈতিক দল সেই প্ল্যাটফর্মে খুবই ছোট একটা প্রোডাক্ট বলা যায়। আরও বড় অনেক কিছু করার সুযোগ কিন্তু আমাদের হাতে আছে। এটা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়। আরেকটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিলুপ্তির ইস্যুটা নিয়ে কি আপনারা নাহিদ ইসলামের সাথে কথা বলেছেন? না, আমাদের হচ্ছে যে আলাদাভাবে খুব বেশি কথা হয়নি নাহিদ ভাইয়ের সাথে। নাহিদ ইসলাম যেহেতু উনি এখন একটা দলের প্রতিনিধিত্ব করছেন, স্বাভাবিকভাবেই এটা কিন্তু তাদের দলীয় বয়ান হিসেবেই আমরা নিব, প্ল্যাটফর্মের বয়ান হিসেবে কিন্তু আমরা নিব না। যদি দল হওয়ার আগে তাদের সাথে আমাদের ডিসকাশনটা হতো, তখন কিন্তু এই কনসার্নগুলো নেওয়ার আমাদের সুযোগ ছিল। কিন্তু যেহেতু প্ল্যাটফর্ম দল হয়ে গেছে কিন্তু প্ল্যাটফর্মের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সেই কারণে দেখা গেছে তার বয়ানটা অনেকাংশে কিন্তু একটা দলীয় বয়ান হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। তাও যেহেতু এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটা কিন্তু সবার, এখানে সবাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমব্রেলার নিচে এসে হচ্ছে আন্দোলনটা করেছিল। এখানে যে ছাত্ররা আমরা নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সারজিদ ভাই সবাই কিন্তু এই প্ল্যাটফর্মের অংশীদার। তো আমরা কিন্তু তাদেরকে আমাদের ভাই হিসেবে ট্রিট করি, এবং তাদের যে কনসার্ন সেটাকে আমরা আনঅফিসিয়ালিও হোক আমরা কিন্তু এটাকে কনসার্নের মধ্যে নিই, তাদের পরামর্শগুলোকে আমরা কনসার্নের মধ্যে নিব। কিন্তু প্ল্যাটফর্মে আসলে কী ভবিষ্যৎ হবে এটা অবশ্যই আমাদের প্ল্যাটফর্মের বর্তমান যারা স্টেক হোল্ডার তাদের মাধ্যমে সিদ্ধান্তটা আসতে হবে। এটা বাইরে না হলে এটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থেকে যায়। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন না কেন? এই মুহূর্তে আসলে নিজের ভিতরে যে একটা ইনার ফিলিংস যেটা বোঝা যায়, আমি আসলে কোনো রাজনৈতিক দলে এখনই যোগ দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী না। এবং এনসিপি যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, নানান জায়গা থেকে মানুষ কিন্তু এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছে, তো তাদের এখনও অনেকখানি গ্রো করার সময় আছে, সুযোগ আছে। আমি যেটা আমার জার্নিটা কিন্তু কিছুটা অন্যদের থেকে ভিন্ন, এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। আমি একটা ছাত্র সংগঠন করতাম, কিন্তু যেহেতু অভ্যুত্থানের কারণে আমাদের সবারই কাজ করার এত বড় একটা পেরিফেরি তৈরি হয়েছে, তো আমরা কিন্তু সবাই নিজের একটা বোঝার চেষ্টা করছিলাম যে কীভাবে করলে আমি আরও বেশি মানুষের সাথে কানেক্টেড হতে পারবো। এটা হচ্ছে মূলত আমার লক্ষ্য ছিল সবসময়। এবং যখন আমি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় ছাত্র ফেডারেশন থেকে বের হয়ে এসেছি, এটার কারণই ছিল আমি যাতে আরও বড় পরিসরে কাজগুলো করতে পারি। সেই জন্যই কিন্তু আমি পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবেও এসেছিলাম। এখন এই একই যাত্রায় যদি আমি আরেকটা দলেরই অংশীদার হয়ে পড়ি 6-7 মাসের মধ্যে, তাহলে তো আসলে মানে জিনিসটা খুব বেশি আমি আসলে কিছু দিতে পারলাম না দেশকে, এরকম আমার কাছে মনে হচ্ছিল। বরং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, জুলাই অভ্যুত্থান নিয়ে যে সবার একটা বৈষম্যহীন সমাজ, সব দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এখানে তদবির মুক্ত বাংলাদেশ, এবং এখানে যে একটা ল অ্যান্ড জাস্টিস যে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখব, ওই স্বপ্নটা তো আসলে আমরা একদমই আমরা প্রতিফলিত হতে দেখিনি। বর্তমান গভর্নমেন্টের মধ্যে বলি, আমাদের সমাজের মধ্যে বলি, মানুষ হতাশ হয়েছে। এটার কোনোভাবে আমি এইটার থেকে দায় মুক্তি চাই। আমি চাই যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা বড় আকাঙ্ক্ষা যে এই দেশের মধ্যে তৈরি হয়েছিল, সেটার প্রতিফলন যাতে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার মধ্য দিয়ে ঘটাতে পারি। তো এই চেষ্টা শুধুমাত্র যে এটা আমার একার চেষ্টা এরকম না, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে অ্যাফিলিয়েটেড বহু ছাত্র, একদম জেলা উপজেলা পর্যায়ে ছাত্রদের আমরা চিনি, যারা হচ্ছে এই একটা নতুন স্বপ্ন দেখে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছে। তাদের স্বপ্নটাকে অ্যাকোমোডেট করতে পারা এটা একটা বড় টাস্ক। সেটা আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি দায়িত্বটা পালন করার জন্য মানে মাচ মোর কেপেবল।
এটা আর কি। যেমনটি আপনি বলছেন যে আসলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার এখনই সময় হয়নি, কোনো পার্টিতে যোগ দেওয়ার এখন সময় হয়নি, আপনি যেটা বললেন। তবুও আরেকটু কথা না বললেন যে অনেকেই বলছে যে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদ না পাওয়ায় আপনি যোগ দেননি, মানে এই অভিযোগটা কি সত্যি কিনা? দলের পদবিন্যাস নিয়ে আলোচনা যখন শুরু হয় তারও 1-2 সপ্তাহ আগে আমার সাথে ইন পার্সন কথা হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কি দলে আসতে আগ্রহী কিনা। তখন আমি খুবই মানে সরাসরি বলেছি যে আমি এই মুহূর্তে দলে আসতে আগ্রহী না, যেহেতু আমি একদম শুরুতেই বলে দিয়েছি যে আমি আগ্রহী না। তো আর পদবিন্যাসের আলাপ আলোচনা তো শুরু হয়েছে তারও 10 দিন পরে। তো স্বাভাবিকভাবেই এখানে তো আমি পদবিন্যাসের জায়গায় কনসিডার হওয়ারই কথা না, যেহেতু আমি আগেই আমার জায়গা থেকে না বলে দিয়েছিলাম। তো কেন আসলে আলাদা করে এখানে আমি পদ পাইনি বা এই কথাগুলো আসছে সেগুলো আমি জানি না। বাট আমি যেটা বুঝি আসলে সোসাইটি যেভাবে করে ফাংশন করে সবাই তো ভাবে যে এগুলো আসলে দেনা পাওনার সম্পর্ক। তো কিছু মানে হয়তো আমি কিছু পাই নাই বলেই বা আমার স্বার্থ ওখানে ছিল না বলে আমি যাইনি। বাট বিষয়টা আসলে এরকম না। আমি মনে করি যে অভ্যুত্থান অনেক 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 বড় ঘটনা ছিল। এত বড় ঘটনা এই ক্ষুদ্র কারণে আমি একটা দলে যাব না, এটা আমার কাছে আমার যদি ওই দলের মধ্যে যদি আমি অনেক বড় ড্রিম দেখতে পারতাম তাহলে আমি সদস্য হিসেবেও যেতাম, এটা আমার মধ্যে কোনো মানে দ্বিধাবোধ নেই। কিন্তু যদি স্বপ্নটা আমি দেখতে না পাই বা হয়তো নির্মাণ হবে সামনে, দলটা ফাংশন করছে, তারা কাজ করবে, তখন যদি আমার কাছে মনে হয় যে এখানে আমার হয়তো যুক্ত হওয়ার সুযোগ আছে তাহলে আমি এটা রিকনসিডার করে দেখব। যে আরেকটি কথা, যে নির্বাচন নিয়ে অনেকেই মনে এখন সংশয় রয়েছে, তাহলে ডিসেম্বর কিংবা আগামী মার্চের মধ্যে নির্বাচন হবে বলে আপনি কি মনে করছেন? এখানে তো আসলে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। ধরেন যদি হচ্ছে যে এখানে একটা গণতান্ত্রিক মানে একটা গতানুগতিক প্রক্রিয়ার মধ্যে সরকার পতন হতো, তাহলে সবারই কিন্তু একটা এক্সপেকটেশন থাকতো যে 3 মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় একটা নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং আমাদের কারোরই সেটাতে আপত্তি জানানোর কোনো সুযোগই থাকতো না। কিন্তু যেহেতু এই অভ্যুত্থানে আপনার প্রায় 1400 মানুষ তাদের জীবন হারিয়েছেন, মানে এত হাজার হাজার মানুষ এখানে আহত হয়েছেন, আপনি একটা ছোকরা গুলি লেগেছে বা একটা লাঠির বাড়িও খেয়েছে, এরকম মানুষের সংখ্যা আমি মনে করি যে 4 থেকে 5 লাখ হবে মিনিমাম। তো এই যে এই বিপুল পরিমাণ মানুষ যে এখানে আসলে লড়াইটা করেছেন, শহীদ হয়েছেন, তাদের অঙ্গহানি হয়েছে, এটা কেন? মানে এটার তো নিশ্চয়ই কোনো না কোনো রিজন আছে, শুধুমাত্র একটা নির্বাচন তো আর এটার একমাত্র গতিমুখ হতে পারে না। তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একদম প্রথমে বলে আসছি যে এটা দেশের যদি একটা যৌক্তিক সংস্কার হতে না পারে, সরকারের পক্ষ থেকে একটা সংস্কার কমিশন করা হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশন করা হয়েছে, যেটার মধ্যে দিয়ে তারা সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করার চিন্তা করছে। তো এই সংস্কারগুলো যদি আমরা প্রপারলি দেখতে না পারি, আওয়ামী লীগের বিচারে যদি প্রপার অগ্রগতি দেখতে না পারি, তাহলে তো আমাদের জন্য নির্বাচন এর মধ্য দিয়ে যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ হওয়া সম্ভব এই দেশের, এটা আসলে জনগণও ভরসাটা পাবে না। যেটা এখনও পর্যন্ত সোসাইটির মধ্যে নির্বাচনের প্রতি এখনও এতটা খুব কনফিডেন্টলি সবাই নির্বাচনটা চাচ্ছে না, মনে করছে যে হয়তো নির্বাচন দেওয়াটা বেটার হবে, কিন্তু খুব কনফিডেন্টলি তারা নির্বাচনের মধ্য দিয়ে যে এই পরিস্থিতি উত্তরানো সম্ভব এটা জনগণ মনে করে না। সরকার বলি বা রাজনৈতিক দলগুলো বলি, তারা যদি হচ্ছে পরস্পরের মধ্যে এখানে ঐক্যমতে আসতে না পারে বা সরকার যদি নতজানু হয়ে যায় বা রাজনৈতিক দলগুলো যদি খুব বেশি অস্থির হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য এটা আমাদের জন্য ভালো হবে না। তো আমি মনে করি যে এখানে আসলে সবারই একটা ঐক্যমত্যে আসাটা প্রয়োজন এবং এটা যাতে দেশের ভালোর জন্য হয়, কোনো ব্যক্তি বা একক দলের ভালোর জন্য না হয়। আপনি হচ্ছে বলতে চাচ্ছেন নির্বাচন নিয়ে সবার ঐক্যমত থাকাটা আগে জরুরি, এখন নির্বাচন নিয়ে ভাবার তেমন এখনো সময় আসেনি, এটা বলতে চেয়েছেন আপনি? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা এস্টিমেটেড সময় দিয়েছেন, ডিসেম্বর অথবা মার্চ। এখন এই এস্টিমেশনটা উনি দিয়েছেন সংস্কারের কথা বলে, যে এখানে একটা সংস্কার করবেন, সংস্কার করার পরবর্তীতে এখানে নির্বাচনের একটা রূপরেখা দিয়ে এর পরবর্তী নির্বাচন এখানে আয়োজন হবে। তো তিনি তো তার জায়গা থেকে নিশ্চয়ই তাদের ওই ধরনের একটা পরিকল্পনা আছে বিধায়ী করেছেন। তবে সরকারের পক্ষ থেকে যদি একটা প্রপার রোডম্যাপ থাকতো, রোডম্যাপের ভিতরে যদি তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে একটা বোঝাপড়ায় বা বসতেন, তাহলে হচ্ছে যে এখানে আমি মনে করি যে এখানে আসলে একটা ঐক্যমত দরকার। দিন শেষে যাই হোক, আমাদের দেশ কিন্তু সার্বিক ইনস্টেবিলিটির মধ্যে আছে এবং অনেক সাবোটেজ করার মতো অনেক শক্তি কিন্তু দেশের অভ্যন্তরীণভাবে এবং বহির শক্তির মধ্যেও আছে। তো এই সবগুলো শক্তিকে মিটিগেট করা, এগুলোকে কি বলা যায়,
সকল শক্তির মধ্যে হচ্ছে একটা সামঞ্জস্য বিধান করার জন্য কিন্তু বাংলাদেশের বর্তমানে একটা স্থিতিশীলতা এবং সকল পক্ষের মধ্যে একটা ঐক্যমত্য দরকার। এবং যেহেতু আগস্টের পরপর এখানে কিন্তু সবারই একটা কমন কথা ছিল যে দেশটাকে আসলে সংস্কার করতে হবে। এখন কি দরকার? রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কারের যেহেতু সবারই প্রতিশ্রুতি ছিল, তো আমরা একটা সময় নিয়ে এই দেশের যাবতীয় যেগুলো একদমই ফার্স্ট হ্যান্ড সমস্যা, ধরেন নারীর নিরাপত্তা বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা বলি, দ্রব্যমূল্য স্বাভাবিক করা, তারপর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো যদি সরকার ট্যাকেল করে আনতে পারে, তাহলে কিন্তু সরকার চাইলে একটু সময় নিয়ে তারা এই নির্বাচনের পথে হাঁটতে পারে। কিন্তু আমি চাই না যে এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বড় ধরনের কোনো বোঝাপড়ার ঘাটতি হোক, তাহলে দেশ কিন্তু নানানভাবে আনস্টেবল হওয়ার সুযোগ থাকে। বরং সব পক্ষেরই কিন্তু এখানে আসলে বুঝার দরকার আছে। জি, হয়তো আপনি ঠিকই বলেছেন যে আসলে ঐক্যমতটা আসলে খুব জরুরি। ঐক্যমত যদি ঠিকমতো পর্যায়ে আসে তাহলে হয়তো বা নির্বাচনটা আসলে খুব দরকার বলে আপনি মনে করছেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে জাতীয় নাগরিক কমিটি তো বলছে যে সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন করতে হবে, আর আপনি কি মনে হয় যে এটা করা হবে কিংবা এটাই যৌক্তিক? বাংলাদেশের 5 আগস্টের ধরেন 5 আগস্ট আসলে কি হয়েছিল আমরা যদি একটু ভালো পুরো ল্যান্ডস্কেপটা খেয়াল করি। 5 আগস্টে দুপুর 12টার দিকে যেটা সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তিনি একটা পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে 40 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। লিটারালি উনি পালিয়ে যান একটা হেলিকপ্টার করে। এবং এর পরবর্তীতে রাষ্ট্রপতি টেলিভিশনে এসে ঘোষণা দেন যে শেখ হাসিনা চলে গেছে। প্রতিদিন সকালবেলা উনি এসে বলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। ওয়াকারুজ্জামান বলে যে সরকার মিলিটারি আসলে ক্ষমতা টেক ওভার করবে না। এবং ওই সময় কিন্তু জনগণের একটা সেকশন ছিল যারা গণভবনে মার্চ করার একটা বঙ্গভবনে মার্চ করার একটা কথা ছিল, কিন্তু সবার ফোকাস ছিল শেখ হাসিনা। তাই সবাই কিন্তু এই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর উপর বেশি ফোকাস ছিল। কিন্তু রাষ্ট্রপতি যিনি চুপ্পু, তার তো এই দেশে থাকার বা এই দেশে এই মুহূর্তে রাষ্ট্রপতি থাকার কোনো এখতিয়ারই নেই। উনি জাস্ট আছে বিকজ তাকে রাখা হয়েছে, তাকে একটা সিম্বল হিসেবে রাখা হয়েছে। যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি দরকার, রাষ্ট্রপতি না থাকলে দেশ আনস্টেবল হতে পারে, এই ধরনের একটা কনসেপ্টের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রপতিকে রাখা হয়েছে। কিন্তু 5 আগস্টে যেভাবে করে বাংলাদেশের সকল ক্ষমতা কাঠামো ভেঙে পড়েছিল, এটার মধ্য দিয়ে কিন্তু 72-এর একদম আওয়ামী লীগের তৈরি করা যে সংবিধানের সকল ধরনের ন্যায্যতা কিন্তু নাই হয়ে গেছে। সেই সংবিধানের উপর ভিত্তি করে যদি আমরা আগামী বাংলাদেশটা সাজাতে চাই, তাহলে আমি এটা নিয়ে খুব বেশি শিওর না যে আসলে এটা কতটুকু সম্ভব হবে। কিন্তু এবং নতুন সংবিধান আসলে আমাদের দেশে একটা বড় গণতান্ত্রিক রূপান্তর, যেটা আমরা বলি যে একটা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর বা গণতান্ত্রিক উত্তরণ দরকার, সেটার জন্য আসলে নতুন সংবিধান একটা বড় একটা বড় মাইলফলকও হতে পারে। এবং সে আগামী যদি হচ্ছে এখানে সকলের ঐক্যমতের ভিত্তিতে এখানে গণপরিষদ নির্বাচন আয়োজন করে সামনের দিনে নতুন সংবিধান প্রণয়ন করা যায়, তাহলে একই সাথে একটা সেকশন এখানে রাষ্ট্র পরিচালনা করলো, আরেকটা সেকশন এখানে থাকলো যারা নতুন সংবিধান তৈরি করলো এবং গণপরিষদের মধ্য দিয়ে সেটা অনুমোদন হয়ে আসলো। তাহলে জুলাই অভ্যুত্থানের কিন্তু আমরা একটা রূপ দেখতে পারবো, একটা সাংবিধানিক বা একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা অভ্যুত্থানে দেখতে পারবো, যেটা আমাদের জন্য অনেক বেশি দরকার। জাতীয় নাগরিক পার্টির এককভাবে নির্বাচন করলে কতটি আসন পেতে পারে বলে আপনি মনে করেন? আমি এই বিষয়ে আসলে খুব বেশি মন্তব্য করতে চাই না। আমি আশা করি যে তারা তাদের মাঠ গুছাবেন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন এবং সারা দেশের তরুণ জনগোষ্ঠীকে তারা একত্রিত করতে পারবেন। তরুণ বান্ধব নীতিগুলো তারা আসলে বা তরুণ বান্ধব এজেন্ডা হচ্ছে তারা দলের মাধ্যমে পুশ করতে পারবে, এটা আমি আশা করি। এটাই আর কি। আমি বলতে পারবো না যে তারা কতটি আসন পাবেন বা না। আপনি তো একটা কথা বলতে পারেন যে এই যে নাগরিক পার্টির যে জাতীয় নাগরিক পার্টি এটা যদি করতে চায়, আসলে তাদের কোন কোন দিকটা আসলে লক্ষ্য রাখা উচিত বলে আপনি মনে করেন, অথবা কোন কোন দিক লক্ষ্য করলে ওরা দেশকে আরও এগিয়ে নিতে পারবে? একটা হচ্ছে আমাদের দেশের জনগণের আসলে মাইন্ডসেটটা কি। প্রথমত বাংলাদেশের জনগণ আসলে কালচারাল ওয়ার্ডে খুব বেশি ইনভেস্টেড থাকতে পছন্দ করে না। যদি জাতীয় নাগরিক কমিটি এখানকার যেটা আমি বলি আর কি, নানান বুদ্ধিভিত্তিক বা শুধুমাত্র কালচারাল ওয়ারের দিকে ফোকাস করেন, তাহলে কিন্তু জনগণের যে ওয়েলফেয়ারের যে পলিটিক্স, সেটা কিন্তু তারা আসলে কতটুকু ধরতে পারবেন এটা আমি জানি না। তো আমার মনে হয় যে সাংস্কৃতিক লড়াইয়ের থেকে সাংস্কৃতিক লড়াই একটা সেকশন, কিন্তু কালচারাল ওয়ারের থেকে অনেক বেশি যেটা দরকার সেটা হচ্ছে জনগণের ওয়েলফেয়ার পলিটিক্সটা করতে পারা। এবং যেহেতু তারা বলছেন যে তারা তরুণদের প্রতিনিধিত্ব করেন, তাই তরুণরা আসলে কী চায় সেটার একটা প্রতিফলন আসলে তাদের দলের মুখে আমরা সবাই আশা করি। দেশের জন্য যেটা ভালো হয় সেটা টার্গেটটা ফুলফিল করে তারপরে এগিয়ে যাওয়া। আরেকটি প্রশ্ন, যে অনেকেই বলছে যে বাংলাদেশে ভোটের বাস্তবতার সুষ্ঠু ভোট হলে জাতীয় নাগরিক কমিটি কোনো আসনই পাবে না,
কারণ সব দল শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করে, আওয়ামী লীগকে হটানো আর এককভাবে নির্বাচন করা এক কথা নয়। হ্যাঁ, এটা তো ঠিক কথা যে আসলে বাংলাদেশে আপনি যদি হচ্ছে অভ্যুত্থানটার দিকে তাকান, অভ্যুত্থানের সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু এখানে অংশগ্রহণ ছিল। আপনি রিক্সাওয়ালাদের স্টেক হোল্ডাররা এখন কোথায়, এটা তো একটা কোয়েশ্চেন যে এত রিক্সাওয়ালা ঢাকা শহরে কিন্তু রিক্সাওয়ালাদের একটা বড় কমিউনিটি আছে, তাদের আসলে প্রেজেন্সটা কোথায়? তারপর আমাদের যারা হচ্ছে হিজড়া কমিউনিটি, তাদের কিন্তু একটা বড় অংশগ্রহণ কিন্তু এই অভ্যুত্থানের সময় ছিল। ঢাকা মেডিকেলে আপনার রোগীদের আনা নেওয়া করা, তাদের বৃহন্নল নামে একটা অর্গানাইজেশন ছিল, ঢাকা ইউনিভার্সিটি থেকে পরিচালিত হইতো। আমরা তাদেরকে দেখেছি যে তারা কীভাবে অভ্যুত্থানের সময় ঝাঁপিয়ে পড়েছিল। তারপর এটা তো হয়েছে কিছুটা প্রান্তিক জনগোষ্ঠী, এর বাইরেও হচ্ছে আমাদের যারা মেইন স্ট্রিমের মধ্যে বিভিন্ন দলমতের মানুষ, মধ্যবিত্ত বলি, উচ্চবিত্ত বলি, সকল সেকশন থেকে কিন্তু মানুষ নেমে এসেছিল। আসলে এভাবে যদি জনগণ নেমে না আসতো তাহলে শেখ হাসিনার পতন হতো না। এবং জুলাই আসলে সবারই হক আছে, আমি এটা মনে করি যে জুলাইয়ে সবারই হক আছে, সবারই আলাদা বয়ান আছে, সবারই অংশগ্রহণ আছে, সবার আলাদা বয়ান আছে। আমি জুলাইটাকে যে চোখে দেখেছি ওটা কিন্তু আমার একটা লিনিয়ার ডিরেকশনের বয়ান। একই সাথে বিএনপির আরেকজন নেতৃত্ব, তার যে বয়ান সেটা আমার সাথে নাও মিলতে পারে, কারণ তিনি তার জায়গা থেকে হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আবার যাত্রাবাড়িতে যে যুবকটা আন্দোলন করেছিল সে কিন্তু আরেকভাবে হচ্ছে অভ্যুত্থানকে দেখেছে। তো স্বাভাবিকভাবে কারোর সাথে কারো বয়ান এখানে খুব বেশি মিলবে এটা মনে করার কোনো সুযোগ নেই। এবং এনসিপি হচ্ছে যে একটা একদমই নতুন একটা সংগঠন, মাত্র 1 মাস হয়েছে, এমার্জ হয়েছে। এখনই যদি আমরা তাদেরকে এমন দিকে ঠেলে দিতে থাকি যে একদমই নাও আর নেভার লাইনে হচ্ছে ঠেলে দিতে থাকি, তাহলে তাদের রাজনৈতিক সম্ভাবনাগুলো বিনষ্ট হতে পারে। তো আমি বরং মনে করি যে তারা তাদের পাঠাতনগুলো স্ট্রং করুক, স্ট্রং করে তারা এলাকায় দাঁড়াক, নির্বাচনে দাঁড়াক, এটা বরং অনেক বেশি যৌক্তিক। এখন এই ধরনের সমালোচনা করা যে কোনো সিট পাবে না, কোনো কিছুই এদের হবে না, এইটা আসলে খুবই প্যাসিমিস্টিক আচরণ। যেখানে জুলাইকে দরকার হলে আমরা সবাই ধারণ করব, কেন আসলে জুলাইয়ের সব আশা আকাঙ্ক্ষা এনসিপির উপর চাপিয়ে দিতে হবে, এটাও আমার কাছে খুব অ্যাবসার্ড মনে হয়। নিশ্চয়ই বিএনপিরও এখানে হক আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও হক আছে, তারাও তো জুলাইকে কিছুটা ভাগ করে নিতে পারে যে জুলাই তো আমারও, আমি একটু কাজ করি। তো এই চিন্তা থাকাটা খুব গুরুত্বপূর্ণ আর কি। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে বলে আপনার মনে হয় কিনা, এক? আর দ্বিতীয়ত হচ্ছে অংশ নিলে তারা মানে কিভাবে পারবে? আর অনেকে বলছে যে নৌকায় যে ভোট ব্যাংক, সুষ্ঠু ভোট হলে এত কিছুর পরও বিএনপির পরেই তারা বেশি আসন পেতে পারে বলে আপনি কি মনে করছেন? এটা সত্যি কথা যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটা ফিক্সড ভোট ব্যাংক সেটা, এবং এটা 71 সালের পরবর্তীতে কিন্তু একটা নির্দিষ্ট সেকশন অফ পিপল ছিল যারা সবসময় আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবং সেটা বলতে পারেন এখানকার আপনার অন্যান্য সম্প্রদায়ের লোকজন বলি বা মাজারপন্থীদের অংশ বলি, এটা একটা বড় সেকশনই সারা জীবনে এরা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কারণ আওয়ামী লীগ দেশে সবসময় প্রগতিশীলতা ও ইসলামের একটা বাইনারি তৈরি করার রাখার চেষ্টা করে হচ্ছে। এখন এই বাইনারি কি বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময় ভেঙেছে? এই ধরনের কোনো রূপ তো আমরা দেখিনি, বরং প্রতিদিনই দেখা যায় নানান ফর্মে শাপলা শাহবাগ একটা কনফ্লিক্ট করার চেষ্টা করে। হয়তো শাপলা জিতেও যাইতে পারে, বাট কিসের বিনিময়ে, এটা তো একটা গুরুত্বপূর্ণ। বরং এই বাইনারিটা তো 13 থেকে 24-এর মধ্যে এই বাইনারি কিন্তু শেষ, এই বাইনারির পলিটিক্সটা শেষ। এখন যেটা করতে হবে, এই অভ্যুত্থান, মানুষ আসলে যে জায়গা থেকে অভ্যুত্থানে এসেছিল এই জায়গাগুলো, এই বিষয়গুলোকে এস্টাবলিশ করা, মানুষের আকাঙ্ক্ষাগুলোর একটা প্রতিফলন ঘটানো প্রতিটা পদে, যাতে মানুষ আর ভবিষ্যতে হতাশ না হয়, 90s-এর মতো আমাদের এই মুভমেন্টটা ফল না করে। তো এই অ্যাসপেক্টগুলো থেকে দেখলে আওয়ামী লীগ হচ্ছে যে যদি নির্বাচন করে, এটা আসলে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ব্যর্থতা। আওয়ামী লীগ ভোট পাবে কি ভোট পাবে না এগুলো তো অনেক পরের ব্যাপার। আওয়ামী লীগ তো এই যে একটা গণহত্যা তারা করলো, এটার পরে নির্বাচন করারই কোনো ধরনের অধিকার রাখে না। তো আমি যেটা বুঝি যে আওয়ামী লীগও হয়তো এখানে দেশের ইন্টারনালি কিন্তু একটা সম্মতি উৎপাদন হয়ে আছে যে আওয়ামী লীগ যদি এখানে নির্বাচনে যায়, ওই নির্বাচনই তো প্রশ্নবিদ্ধ হবে, ওই নির্বাচনের যৌক্তিকতাই তো প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচনের মধ্যে যেই জিতে আসুক, এটা তো খুব বেশি আসলে কি বলা যায়, খুব বেশি হিরোইকভাবে জিতে আসা হবে না, বরং আপোষ করে জিতে আসা বলা হবে। তো একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো একটা দল সে যদি নির্বাচন করার সুযোগ পায়, এটা আমাদের জনগণের জন্য একটা বড় ধরনের কালিমা। তো আমরা সবাই এখানে একত্রিত আছি যে আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোভাবে পুনরায় এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। সে শাস্তি ডিজার্ভ করে এবং বিচার ডিজার্ভ করে। আমি গত কিছুদিন আগেই যখন ইউএনের
ইউএন মানে মহাসচিব যিনি অ্যান্টোনিও গুতেরেস, ওনার সাথে যখন আমাদের দেখা হয়েছিল ওখানে আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি ইউএন হিউম্যান রাইটস কমিশন কিন্তু অলরেডি একটা রিপোর্ট সাবমিট করেছে। ওখানে তারা বলেছে যে 1400-এর উপরে মানুষ এখানে হত্যা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টারে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, একদমই রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানুষকে হত্যা করা হয়েছে। এটার পরে তো এটা তারাই বলছে, ইউএনই বলছে যে এটা এই আওয়ামী লীগের বিচার করাটা খুব জরুরি, আওয়ামী লীগ যা করেছে তার বিচার করাটা খুব জরুরি। তাহলে তো আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা হচ্ছে সামনে উত্থাপন করতে পারি। তো এটা কেন না, আমার কথা হচ্ছে কেন না, আমরা যতটুকু আমাদের করা সম্ভব, যতটুকু আওয়ামী লীগেরকে আসলে আমাদের পুশ করা সম্ভব, যতটুকু হচ্ছে আওয়ামী লীগকে মানে সোশ্যালি পলিটিক্যালি ইনভ্যালিড করা সম্ভব, ওই পথেই তো আসলে এই সরকারকে হাঁটতে হবে। এবং আমি এক্সপেক্ট করব যে এখানে আন্তর্জাতিক আদালতে তাদের এগেনস্টে মামলা করে তার মামলা চলাকালীন সময় এমনিতেই তার নির্বাচন করার কোনো ধরনের এখতিয়ার থাকবে না। যেমনটি বলে যে আসলে আমরা একটা ছোট একটা করেছি যে গণশুনানি করেছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা গিয়েছি, তো তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে আওয়ামী লীগ যদি আবার আসতে চায় তাহলে আপনারা কি বলেন। কেউ কেউ বলছে যে আমরা চাই না, আর কেউ কেউ বলছেন যদি তারা মানুষ হয়ে ফিরতে পারে তাহলে হবে। এর উত্তরে আপনি অথবা এর প্রশ্নের উত্তরে আপনি কী জবাব দিবেন? এখানে তো বলছে ওই যে কাফফারার কথা বলছে যে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। এখন প্রায়শ্চিত্তটা আসলে কি ধরনের? আমরা তো বলি যে এখানে আওয়ামী লীগ দল আকারে এখানে নির্বাচন আবার ফেরত আসবে, আওয়ামী লীগের দল আকার ফেরত আসার মানে কিন্তু আওয়ামী লীগের পলিটিক্সটা ফেরত আসে, এটা বুঝতে হবে। এখন আওয়ামী লীগ দলের ভিতরে কিন্তু অনেক এমপি মন্ত্রীরা ছিল যারা হয়তো 14 সালে এমপি হয়েছে, তারাই বর্তমানে গণভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে সেটার সাথে কোনোভাবে অ্যাফিলিয়েটেড না, যারা বৃহত্তর আওয়ামী পরিবারের সন্তান এবং গণভ্যুত্থানে কোনো ধরনের হত্যাকাণ্ড বলি বা কোনো কিছুর সাথেই আসলে তাদের সম্পর্ক ছিল না, বা এই অংশটা তো কোনো না কোনো একটা ফরমেশনের মধ্যে তাকে আসতে হবে। জাস্ট বিকজ সে অভ্যুত্থানের সময় গুলি চালায় নেই তার মানে তো এই না যে সে আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যায়নি বছরের পর বছর, তাই না? তো এটাকেও তো একটা গুরুত্ব দেওয়ার বিষয় যে যেটা বলা হচ্ছে যে একটা বিচারের মধ্য দিয়ে আসলে এখানে আমি মনে করি যে আওয়ামী লীগ দলটার আসলে কোনো ধরনের রাজনীতি করার সুযোগ আছে বাংলাদেশে। কারণ মানে একটা প্রসঙ্গ হচ্ছে এটা শুধুমাত্র নির্বাচনের ল্যান্ডস্কেপে দেখলে আসলে হবে না। আওয়ামী লীগ একটা হেজিমনি, আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটা বলা যায় যে আমাদের এখানকার যে জাতীয়তাবাদী ধারার যে রাজনীতি সেটারই একটা কি বলা যায় একদম চূড়ায় এসে আওয়ামী লীগ ছিল, এবং সে যেটা করেছে সেটা হচ্ছে জনগণের সাথে সে বেইমানি করেছে। এটা একটা ঐতিহাসিক বেইমানি। আমরা যদি মানে এই কেন আমরা 24-এ এসে পৌঁছাইলাম, কেন এখানে একটা গণহত্যা হলো, এটা তো অনেক বড় কোয়েশ্চেন। আওয়ামী লীগ কেন হচ্ছে এখানে এসে শেখ হাসিনা নিজের জনগণের উপর গুলি চালানোর মতো সিদ্ধান্ত নিতে পারলো, এটা তো অনেক বড় কোয়েশ্চেন। এই চিন্তাটা তার মাথায় আসছে কীভাবে করে, বা তার সরকার কীভাবে করে, তার পুলিশ বাহিনী কীভাবে গুলিটা করতে পারলো? বিকজ তার একটা স্ট্রং হেজিমনি, সে ইতিহাসের হকদার মনে করে নিজেকেই। কিন্তু আওয়ামী লীগ ইন অ্যান্ড আউট, সে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, সে মনেই করে যে মুক্তিযুদ্ধ তার বাপের সম্পত্তি, সব এই দেশই তার হচ্ছে যে বাপ তৈরি করেছে। তো এই ধরনের অর্গানাইজেশন তারা আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক বড় ধরনের ক্ষতি ডেকে আনবে। তো আওয়ামী লীগ আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি মনে করি না, আমি চাই না যে আওয়ামী লীগ দেশে ফেরত আসে। এটা আমার নিরাপত্তার সাথে সম্পর্কিত না যে আওয়ামী লীগ আসলে আমিও নিরাপদ থাকবো। আওয়ামী লীগ আসলে জুলাই নাই হয়ে যাবে, এটাই হচ্ছে যে ফ্যাক্ট। অনেকে আবার বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা পিনাকি ইলিয়াসের ইশারায় চলেন। আরেকটা কথা বলছেন, তারা যখন যেখানে ভাঙচুর করতে বলেছে ভাঙচুর হয়েছে, এটা কতটুকু সত্যি? এইটা আমি তো আসলে বিষয়গুলোর সাথে কোনোভাবেই যুক্ত হওয়া বা কারো প্রেসক্রিপশনে চলার লাইনে কখনো ছিলাম না। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু নানান পথের মানুষ কিন্তু এখানে এসেছে, তাদের চিন্তাধারার একটা প্রতিফলন কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার মধ্যে ছিল। আমার চিন্তারও যেমন প্রতিফলন আছে, আরেকজনের চিন্তারও প্রতিফলন আছে। এখন সেই জায়গা থেকে কে কার দ্বারা চালিত হয়েছে এই বিষয়ে আসলে আমার মন্তব্য করার কোনো এখতিয়ার নেই। তবে যেটা আমি বলতে পারি যে জনগণের বৃহত্তর স্বার্থ রক্ষা করা এটাই আসলে আমাদের কর্তব্য হওয়া উচিত। যদি আমি মানে এমন কোনো প্রসেসের মধ্যে দিয়ে যাই যে দেশটা আনস্টেবল হবে এবং এখানে একটা বড় ধরনের কিছু হলেই মব জেনারেট করে ভাঙচুর করা যায়, এই ধরনের তত্ত্ব যদি দেশে এস্টাবলিশ হয় তাহলে দেশের জন্য এটা ক্ষতিকর। বরং আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করার দিকে মনোযোগ দেওয়া উচিত বেশি। ঠিকই বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক করা উচিত বলে আমরা সবাই মনে করি, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন দিন দিন মনে হয় যেন নিচের দিকে যাচ্ছে, উপরে উঠছে না। ছাত্ররা সহযোগিতা করছে, ট্রাফিক বিভাগ যেটা বলছে যে চেষ্টা করেছে, কিন্তু আগের মতো অবস্থা ফিরছে না। আসলে আপনি এই বিষয়ে কি মনে করছেন? না, এটা আগের অবস্থায় এখনই ফেরত যাওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব ছিল না। কিছুটা
কাছাকাছি যাওয়া যেত যদি একদম শুরুতেই মানে প্রথম 1-2 মাসের মধ্যে যদি সরকার একটা ড্রাস্টিক অ্যাকশন নিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হচ্ছে যে এই পুলিশ বাহিনী সংস্কারের জন্য একদম ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হইতো। যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল তাদের রিপোর্ট ঠিক সাবমিট করে দ্রুত তাদেরকে বহিষ্কার করা, তাদেরকে হচ্ছে ইয়ে করা, কি বলা যায়, তাদেরকে হচ্ছে আপনার আইনের আওতায় আনা, এবং যারা গুলি করা হত্যা করার সাথে যুক্ত ছিল না তাদেরকে হচ্ছে মাঠে ফেরত আনার দিকে যদি হচ্ছে সরকার মনোযোগ দিত, তাইলে আমি মনে করি যে এখানে পুলিশের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতো। তাহলে এখন যেভাবে করে তারা একটা দলীয় পকেটের মধ্যে ঢুকে যাওয়া শুরু করেছে নতুন করে, সেটা থেকে অনেকখানি আমরা পরিত্রাণ পেতে পারতাম এবং সরকারের একটা কন্ট্রোল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপর থাকতো। কিন্তু যেহেতু সরকার শুরুর দিকে এই ঘটনাটা ঘটতে পারে নাই এবং ওই ভ্যাকিউম যখন ছিল ওই পিরিয়ডটাতেই কিন্তু পুলিশ আবার নতুন করে দেখা গেছে নতুন কোনো দলের কাছে আসলে নিজের দলের পারপাস সার্ভ করার দায়িত্ব নিয়েছে। আবার অনেকে হচ্ছে পতিত যে আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করাও অনেকের মানে একটা বিগার এজেন্ডার মধ্যে আছে, অনেক পুলিশ বাহিনীর এজেন্ডার মধ্যে আছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই সময় খুব স্বাভাবিক হয়ে যাবে, এটা আশা করাও মানে আশা করাটা আসলে ঠিক না। এর শেষ প্রশ্ন হচ্ছে, রাজনীতি নিয়ে আপনার লক্ষ্য কি 1, আর কতদূর যেতে চান 2, আর অন্যদের মতো আপনার এমপি হতে ইচ্ছা করে না? রাজনীতি নিয়ে আমার লক্ষ্য কি, মানে রাজনীতি তো অনেক লক্ষ্য বাংলাদেশে। তো আপনি যদি দিন শেষে ক্ষমতার ওই চূড়ায় বসতে না পারেন তাহলে আপনার তো নীতি নির্ধারণ করার সুযোগটা কম। কিন্তু ওই ক্ষমতায় চূড়ার বসার যে প্রসেসটা, শেষ পর্যন্ত দেখা যাবে চেয়ারটাতে আপনি আছেন কিন্তু আপনার চেয়ারের উপর কোনো কন্ট্রোল নেই, চেয়ার আপনার উপর ওভার পাওয়ার করে ফেলেছে। এটা কিন্তু বাংলাদেশের ক্ষমতার একটা বাস্তব চিত্র, যে ক্ষমতা মানুষকে কন্ট্রোল করে, মানুষ ক্ষমতায় কন্ট্রোল করে না। তো এই যে সেই জন্য মানে একজন মন্ত্রী হইতে পারলেই যে অনেক বড় পরিবর্তন হয়ে যাবে, এমপি হইতে পারলে অনেক পরিবর্তন হয়ে যাবে, এটা আমার কাছে সবসময় মনে হয় না। আর এমপি মন্ত্রী হইতে ইচ্ছা করে কিনা, আসলে ইচ্ছা করে না, মানে এটা সত্যি কথা, মানে আসলে একদম ইচ্ছা করে না। কারণ এমপি মন্ত্রী একটা হচ্ছে পারিবারিক একটা বিষয় আছে, আমাদের পরিবারের কেউ রাজনীতি বা এইসবের সাথে যুক্ত বা এই ধরনের কোনো পলিটিক্যাল বিষয়ের সাথে যুক্ত নাই। আমার আব্বা তো কথায় কথায় বলে যে তোমাকে আমি কেমব্রিজে পড়াবো, হার্ভার্ডে পড়াবো, পৃথিবীর সব জায়গায় তুমি ঘুরবা, পৃথিবীর সব জায়গায় তুমি যাবা। তো আব্বার কথা বা ফ্যামিলির কথা হচ্ছে পড়াশোনা করো, পৃথিবীর যত ডিগ্রি তোমার পক্ষে নেওয়া সম্ভব, যত জ্ঞান আহরণ করা সম্ভব সব করো, কিন্তু এইসব রাজনীতিতে যাইও না। কিন্তু আমার আব্বার ফ্যামিলির সাথে একটা এগুলো নিয়ে সবসময় একটা কথা কাটাকাটি থাকে। কিন্তু আমার যেটা চিন্তা সেটা হচ্ছে আমি যাতে মানে একই সাথে একাডেমিকভাবেও থাকতে পারি, আবার সবসময় ক্ষমতাকে প্রশ্ন করে যাওয়া এবং যে কোনোভাবেই হোক দেশটাকে সার্ভ করে যাওয়া, এটা আসলে আমার একটা লক্ষ্য। এখন সেটা পরবর্তীতে রাজনৈতিক দলে যোগ দেওয়ার মাধ্যমেও হতে পারে বা এটা ভিন্ন ফর্মেও হতে পারে, তবে রাজনীতিতে আমি থাকবো, এটা তো আমাদের রক্তে আছে। সুপ্রিয় দর্শক, আমরা ওমামার সাথে কথা বলেছি, সমন্বয়ক, যিনি চিন্তা করেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। তিনি বলছেন যে এখনই উনি রাজনীতিতে আসবেন না। আমরা প্রশ্ন করেছিলাম রাজনীতিতে আসার কোনো এখনই চিন্তাভাবনা আছে কিনা, উনি বলছেন যে আসবেন, হয়তো বা ভবিষ্যতে ওনার চিন্তাভাবনা আছে। আরেকটি কথা বলেছেন যে দেশে নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে এখনও দেশ প্রস্তুত নয় এই মুহূর্তে, তিনি এই কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে অগ্রসর হলে হয়তো বা নির্বাচন নিয়ে আরও চিন্তা করা যাবে বলেছেন উনি। তো আমরা এই প্রথম পর্বে আমরা চেষ্টা করেছি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ওমামার সাথে কথা বলার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।